সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসহাত রহমান আপনাদের সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে আছেন একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি হচ্ছেন মাহমুদা। তিনি লিভিং উইথ ওয়েলনেস এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা। মাহমুদা, তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ আপু। কেমন আছো? খুবই ভালো আছি, আর এখানে এসে তো আরও ভালো আছি আর কি। আজকে তোমার সাথে যে বিষয়টি নিয়ে আমাদের কথা বলবার কথা সেটি হচ্ছে বিচ্ছেদ বা ব্রেকআপ। সম্পর্ক থাকলে সেখানে বিচ্ছেদও একটি পরিপূরক শব্দ। আসলে সম্পর্ক থাকলে সেখানে বিচ্ছেদ হয়, সব রকম সম্পর্কই আসলে বিচ্ছেদ হয়। তো আমরা আজকে স্পেশালি কথা বলবো আবেগীয় সম্পর্ক বা রোমান্টিক রিলেশনশিপ। সেই রোমান্টিক রিলেশনশিপ থেকে বিচ্ছেদের সেটা নিয়ে কথা বলবো এবং সেই সময়ে বা তারপরে নিজেকে কিভাবে সামলানো যায়, এটি আমাদের আজকের বিষয় আলোচনা। তো তোমার কাছে আগে প্রথমেই জানতে চাই যে বিচ্ছেদ, সম্পর্ক এবং বিচ্ছেদ, এটা ভালো না খারাপ? আপু, আপনি মাত্রই কিন্তু বললেন যে সম্পর্ক থাকলে সেখানে বিচ্ছেদ থাকতেই পারে, আসতেই পারে। ভালো বা মন্দ এটি আসলে আলোচ্য বিষয় নয়। আমাদের জীবনে এটা খুব সাধারণ একটা প্রক্রিয়া যে দুজন মানুষ সবসময় ধারাবাহিকভাবে একসাথে থাকতে পারবে এরকম কোনো কথা নেই। কিন্তু আমরা যেই বিষয়গুলোকে বলতে চাই বা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন আসলে দুটো মানুষই অপরপক্ষ সহ, মানে যিনি ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন তারও যেমন কিছু ইমোশনাল টার্ময়েল চলে, আর যিনি স্বেচ্ছায় যেতে চাচ্ছেন না তার জন্য এটি আসলে ভীষণ কষ্টকর। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এই বিচ্ছেদ পরবর্তী যেই টপিকটা আমরা বলছি, যে সেই জায়গাগুলোতে একজন মানুষকে কিভাবে তার পরিবার বা সে নিজে কিভাবে তাকে সাহায্য করতে পারে অথবা তার সমাজ কি রোল প্লে করতে পারে, সেই বিষয়গুলোই আসলে আলোচ্য বিষয়। কারণ এটা বললাম যে বিচ্ছেদ একটি সাধারণ প্রক্রিয়া, যে চলতে চলতে এটাকে আসলে ভালো বা খারাপ কোনো কিছুই বলবার কিছু নাই না, এটা আসতেই পারে। কোনো কোনো ক্ষেত্রে একটা বিচ্ছেদ, মানে একটা সম্পর্ক যদি না চলছে ভালোভাবে, বিচ্ছেদ হয়ে যাওয়াটা এমন খারাপও কিছু না। কিন্তু প্রত্যেকটা বিচ্ছেদ, তুমি যেরকম বললে যে দুই পক্ষেরই জন্য আসলে খুব একটা ভালনারেবল অবস্থা। অনেক সময় হয় যে এক পক্ষ উদ্যোগী হয়ে মানে বিচ্ছেদের চেষ্টা করছে, আরেকজন হয়তো চায় না। আবার অনেক সময় এরকম হয় যে দুই পক্ষই হয়তো চেয়েছে। তো একটু এই জায়গাটা নিয়ে আসতে চাই যে যখন একটা বিচ্ছেদের সিদ্ধান্ত হয়, যিনি সিদ্ধান্ত নিচ্ছেন তিনি কেমন অবস্থার ভেতর দিয়ে যান এবং যিনি সিদ্ধান্তটা পাচ্ছেন তার ভেতরে কি চলতে থাকে? এগুলো তো আসলে অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরস বা ইন্টারনাল কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে। যিনি নিচ্ছেন হয়তো তার কিছু বিশেষ বিষয়গুলো বিবেচনা করে তিনি নিচ্ছেন, যে সেইখানে আমরা অনেক সময় জানি যে আজকাল সম্পর্কের কেবলমাত্র টানাপোড়েন তৈরি হচ্ছে পারিবারিক কারণগুলোতে না, অনেক সময় কিছু এক্সটার্নাল কিছু রিলেশনশিপ বা এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো, সেখানে ফ্যামিলি ভূমিকা রাখতে পারে বা সোসাইটি ভূমিকা রাখতে পারে বা এক্সট্রা ম্যারিটাল রিলেশন সেখানে ভূমিকা রাখতে পারে। তো যিনি সিদ্ধান্ত নেন তিনি হয়তো সাময়িকভাবে ওই সময়টাতে ভাবেন যে আমি মুক্তি পেলেই ভালো। ওই সময়টাতে তার হয়তো খুব একটা প্রবলেম হয় না, বা হলেও তুলনামূলকভাবে অপর পক্ষের চেয়ে কম হয়। যিনি আসলে এই সিদ্ধান্তটা পাচ্ছেন, আপনি যেটা বললেন, সেই জায়গায় তাকে আমরা অনেক সময় যদি দাঁড় করাই, সে ওই সময় এই বিষয়গুলো তার বিবেচনায় কম আসে। কিন্তু আমরা যেটা বললাম যে যিনি দেন তিনিও একটা আনকমফোর্টেবল ফিলিং, কারণ একটা রিলেশনশিপ একটা কমফোর্ট জোন, রিলেশনশিপ একটা অভ্যাস, রিলেশনশিপ একটা ডিপেন্ডেন্সি, নির্ভরতা। তো সেই জায়গাগুলো নিয়ে কিন্তু সবারই আনসার্টেনিটি কাজ করে, দুপক্ষেরই। তার মানে দুপক্ষের মাঝে খুব অনিশ্চয়তা বা আনসার্টেনিটি কাজ করতে থাকে। কি ধরনের ইমোশনাল স্টেট ওনারা তখন ফেস করেন? মূলত এই যে বললাম আনসার্টেনিটি একটা ব্যাপার থাকে, ফিউচার নিয়ে একটা ফ্রাস্ট্রেশন থাকে। যদি সেই পরিবারে, আমরা যেহেতু রোম্যান্টিক রিলেশন বলছি, এটা বিবাহিতও হতে পারে বা এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে বিবাহের আগের রোম্যান্টিক রিলেশনও হতে পারে। তো সেই জায়গাগুলোতে কিছু কন্ডিশন কাজ করে, ভালনারেবিলিটি ক্রাইটেরিয়া কাজ করে, যে যেমন যদি আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি কেমন, আমার ফ্যামিলি সাপোর্ট কেমন, বা আমার সোশ্যাল স্ট্রাকচারটা কেমন, এই সমস্ত কিছুর উপরে মানুষ আসলে অনেক কিছু চিন্তা করে।
যার যতটা স্ট্রং কোপিং স্কিলস রয়েছে তার ক্ষেত্রে একটু প্রবলেম হয়তো কম হয়, যে সে জানে যে আমি কিভাবে ফিউচারটাকে ম্যানেজ করতে পারবো। কিন্তু এই যে বললাম, যার এই জায়গাগুলো একটু দুর্বল, সেই জায়গাগুলোতে তখন দেখা যায় যে, আর বিশেষ করে ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব ইম্পর্ট্যান্ট আর একটা ব্যাপার, যে কেবলমাত্র আমার ফিনান্সিয়াল সুবিধা বা আমার অন্যান্য স্ট্রাকচার ভালো বলেই ছেড়ে যাওয়াটা সহজ সেরকমও না। অনেকেই আছে, আমরা দীর্ঘজীবন ধরে দেখেছি, অনেক অ্যাবিউজিভ রিলেশনে থাকতে চায় মানুষ, বিকজ তাদের একটা স্ট্রং ইমোশনাল বন্ডিং আছে। সে আসলে লাভ দিতে চায়, ফিল করে যে না আমি আসলে তাকে ছাড়া থাকতে পারবো না বা বাঁচতে পারবো না। তার জন্য আসলে এটা আরও বেশি ভয়ঙ্কর, একদম সাইকোলজিক্যাল যে সিমটমগুলো আছে সেই জায়গাগুলোতে তার অনেক সময় দেখা যায় যে ইমোশনাল ডিপেন্ডেন্সি অনেক বেশি থাকে Exactly. যাদের ক্ষেত্রে, তার জন্য এটা অনেক বেশি ভালনারেবল একটা ব্যাপার। অনেক ক্ষেত্রে খুব গিল্ট দেখা যায়, দুপক্ষেরই থাকতে পারে। এই গিল্টটা সম্পর্কে যদি একটু বলেন। আপু, এই গিল্ট ফিলিংটা ওই যে বললাম, যে যদি অপর পক্ষ, বিশেষ করে যিনি সিদ্ধান্তটা নিচ্ছেন, তিনি যদি জানেন যে আসলে অপর পক্ষের তেমন কোনো ত্রুটি নেই। অনেক সময় আছে একটা সংসারে কেবলমাত্র মানে অনেক লেম এক্সকিউজ দিয়েও মানুষ চলে যেতে চায়, বিকজ সে হয়তো দাঁড় করাচ্ছে যে আমি দীর্ঘদিন থেকেছি, আমার আর ভালো লাগছে না, সে মনোটোনাস, সে আমার মনের মতো না, আমি ভেবেছিলাম সে চেঞ্জ হবে, সে চেঞ্জ হয়নি, মানে এমন কিছু এক্সকিউজ তারা দাঁড় করায়। সেই জায়গাগুলোতে কিন্তু তারা একটা, যিনি নেন তারও কিন্তু এক ধরনের সেলফ গিল্ট থাকে, বিকজ তিনি জানেন খুব ভালো করেই যে তিনি যেই কারণে এই ডিভোর্সটা নিতে চাচ্ছেন আসলে সেটার কোনো স্ট্রং ভিত্তি নেই। আবার অন্য পক্ষ, তিনি নিজেকে ব্লেম করতে থাকেন যে আমি কি কোথাও বড় ভুল করলাম, আমি কি আসলে যোগ্য ছিলাম না, আমি কি যথার্থ নই, মানে আমি কি আসলে এই সংসারে এফোর্ট দিতে পারিনি। মানে এই যে জায়গাগুলো দুপক্ষের ভেতরেই কিন্তু এই গিল্ট ব্যাপারটা ডিফারেন্ট ডাইমেনশনে এক্স্যাক্টলি, যে যিনি সিদ্ধান্তটি পাচ্ছেন তার কাছে মনে হয় যে আমার কি প্রবলেম ছিল, এক্স্যাক্টলি আমি কি দোষী হলাম, আমি কি এটা এভাবে করলে পারতাম কিনা বা ওটা ওভাবে করলে পারতাম কিনা, আমার কোথায় ভুল হলো যে এরকম একটা ডিসিশন আমার উপরে এসে গেল। আর যিনি নিচ্ছেন তার কাছে ওই আনসার্টেনিটির একটা ব্যাপার থাকে এবং নিজেকে সেও অবশ্যই অনেক কোয়েশ্চেন করতে থাকে যে ভুল কি হয়ে গেল, ভুল করলাম কি, এই সিদ্ধান্তটা আসলে কতটুকু ভুল। আমার মনে পড়ছে এরকম অনেক উদাহরণই মনে পড়ছে, যে একজনের হিস্ট্রি আমার এখন যেটা মনে পড়ছে যে তার 42 বছর বয়সে তার প্রায় 18-19 বছরের সংসার, সেই সংসার থেকে তিনি বেরিয়ে আসলেন এবং অনেক টানাপোড়েন তার ভেতরে তখন কাজ করেছে যে আসলেই কি আমাকে কি সমাজ মেনে নেবে, আমি একজন ডিভোর্সি, এই কিছু স্টিগমা কিন্তু থাকে। একই সঙ্গে আসলে কি আমি সারভাইভ করতে পারবো, এরকমও একটা নিজের সম্পর্কেও কিন্তু একটা কোয়েশ্চেন তার ভেতরে কাজ করছিল। আপু, যদি এইটা আমরা চিন্তা করি তো দেখা যায় যে একটা সমাজে তো জেন্ডার রোল থাকে, বিশেষ করে এই জায়গাগুলোতে একজন ফিমেলের যে পরিমাণ স্ট্রাগল হয়, যদি আমরা স্পেসিফিক বলি, একজন মেলের তারও হয় কিন্তু তার ফরমেশনটা থাকে একটু আলাদা, কিন্তু একজন ফিমেলের ভালনারেবিলিটিটা আসে নানান দিক থেকে। একটু যদি বিস্তারিত বলো। যেমন প্রথমত তার ফ্যামিলির একটা চাপ থাকে, মানে পরিবারে একটা, আমাদের দেশের একটা খুব কমন কনসেপ্ট, আমরা জানি বিচ্ছেদ খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা হতেই পারে, এটা আমাদের সোসাইটি, আমাদের হচ্ছে একদম ইসলামিক ল প্লাস হচ্ছে সব রাষ্ট্রীয়ভাবেও, মানে এটাকে এক ধরনের স্বীকৃত যে না, দুটো মানুষ পারছে না, মানে তারা আলাদা হয়েই যেতে পারে। কিন্তু দেখা যায় যে এটাকে কেন্দ্র করে যেই শব্দটা আপনি মাত্রই বললেন, স্টিগমা, তো এটা আসলে এত তীব্রভাবে এখনও আমাদের, যদিও কিছুটা শিথিল হয়েছে বা এখন অনেকটাই গ্রহণযোগ্যতা বেড়েছে, কিন্তু স্টিল নাও আমাদের পরিবারে এটার হয়তো পেছনেও অনেক কারণ থাকে। যেমন বাবা মাদের একটা বড় রোল থাকে, বাবা মা চিন্তা করে কি যে একটা মানুষ যখন ডিভোর্স হয়ে যায়, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে, আর যদি তার বাচ্চা থাকে তাহলে তো সেখানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সবাই, শুধু বাবা মা না, একটা সমাজ, সবাই তখন আঙুল তুলে তাকে দেখাই দিচ্ছে যে তুমি আসলে, তোমার বাচ্চা আছে, তুমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থেকে যাও, কম্প্রোমাইজ করে থেকে যাও। অনেক সময় বাবা মাও একসেপ্ট করে না, ডিভোর্সের পরে যদি বাবা মার কাছে সে যেতে চায় ফিরে, বাবা মাও একসেপ্ট করে না যে তোমার দোষ, তুমি পারোনি সংসার করতে। এই যে ব্লেমটা আসলে ওখান থেকেও আসে। তো সেই জায়গায় একজন মানুষ ভীষণ ভালনারেবল ফিল করেন এবং গিল্টের তো আসলে শেষ তো নেই,
কিন্তু এর বাইরেও তার যে সোশ্যাল প্রেশারটা, যে মানুষ কি বলবে, আমার পরিবার কিভাবে দেখবে, এই জায়গাগুলো নিয়ে তারা ভীষণভাবে ভেঙে পড়েন মূলত। অনেক ভেঙে পড়বার মতোই একটা ব্যাপার, এবং আরও আসলে বেশ কিছু দিক আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো একটা বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরবো। ফিরেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে সম্পর্কে বিচ্ছেদ, নিজেকে সামলাবো কিভাবে, এই বিষয়ের উপর মাহমুদার সাথে। মাহমুদা, যেখানে ছিলাম আমরা স্টিগমায়, ওখানে যদি আবার একটু ফিরে যাই, এই সামাজিক যে ভ্রান্ত ধারণা ডিভোর্স সম্পর্কে, এটা কিন্তু আরও বিভিন্ন জায়গায় তখন রিফ্লেক্টেড হয়। একজন ডিভোর্সি যিনি, তুমি জেন্ডারের কথা বলেছো, যে নারীদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায় যে তার একটা বাসা ভাড়া নিতে প্রবলেম হয়, তাকে একটা চাকরি ক্ষেত্রে সে কোথাও গিয়ে কাজ করবে, সেইখানে কিন্তু তাকে এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। একটা যে তির্যক দৃষ্টিকোণে তাকানো হয়, সেটাও কিন্তু ম্যাটার করে অনেক। তো এই জায়গাগুলো সম্পর্কে যদি জি আপু, যে আমরা বললাম যে আসলে আমাদের যেমন অনেকগুলো বিষয় জীবনে স্টিগমাটাইজড হয়ে থাকি আমরা, তার মধ্যে অন্যতম এই বিচ্ছেদও একটা। আমি বললাম যে এটা আসলে শুধুমাত্র ব্যক্তির নিজের মধ্যে এটা তৈরি হয় বিকজ আমরা ছোটবেলা থেকে বড় হই, আমাদের চারপাশে কিন্তু ঠিক এইভাবেই অন্যদেরকে ট্রিটেড হতে দেখি। যখন আমরা এটা দেখছি, সেটা কিন্তু আমার ভেতরেও আমরা ধারণ করতে শুরু করি, এবং বাস্তবে যখন আমরা দাঁড়াই এই বিচ্ছেদ পরবর্তীতে, তখন প্রত্যেকটা ক্ষেত্রেই যখন এই ব্যাপারগুলো আসে, যেমন সোসাইটির কথা বললাম, যেমন আমরা অনেক সময় বলি যে সোসাইটি আমাদেরকে ফিড করে না, সুতরাং আমরা কেন সোসাইটিকে কেয়ার করব। কিন্তু সামহাউ মানুষ তো আসলে, যেমন আমরা বলছি যে হিউম্যান বিং, তেমনি তারা তো আসলে সোশ্যাল বিংও অনেকভাবে। আমরা তো এটাও এইভাবেই বড় হয়েছি যে আমরা সামাজিক জীব, কাজে একে অন্যকে আমাদের দরকারও আছে। এক্স্যাক্টলি। তো দেখা যায় যে সোশ্যাল এই প্রেশারটা কি হয়, আমাকে আসলে এক্সপ্লোর করতে দেয় না। তখন আমার কাজের জায়গা থেকে শুরু করে আমি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে যাব, কেউ হয়তো একটা কথা বলবে, অথবা কেউ না বললেও আমার ভেতরে আমি এক ধরনের এমন একটা আতঙ্ক বা আমার ভেতরে একটা অ্যাংজাইটি কাজ করে যে আমাকে যে কোনো সময় কেউ একজন বলে বসবে যে ও তো ডিভোর্সি, বা ও এখানে কেন এসেছে। আবার ফ্যামিলিতে যেটা হয় অনেক সময়, যে অন্যান্য ভাই বোনদের যখন বিয়ের প্রসঙ্গ আসে, তখন দেখা যায় যে তাকে একটু একপাশে রাখা হয়, তাকে ডিসিশন মেক করতে ওই জায়গাগুলোতে তাকে রাখা হয় না, বা তাকে একটু কম এক্সপোজ যেন করে, এই বিষয়ে একটা ইনস্ট্রাকশন অনেক সময় দেওয়া থাকে। সব জায়গায় হয় তা না, কিন্তু কখনো কখনো কিন্তু আমরা এগুলো ফেস করি। তো এগুলোই মূলত আসলে সোশ্যাল স্টিগমা। আমরা আসলে নিজেরা যদি পরিবার থেকে সম্মান দিতে না জানি, যে আমার কন্যা সন্তানটি আজকে চলে এসেছে, তার মানে হচ্ছে যে এখানে তাকে জাজমেন্ট না করে তাকে কিভাবে আনকন্ডিশনালি সাপোর্ট দেওয়া দরকার, এবং তাকে কেবলমাত্র ম্যাটেরিয়ালিস্টিক সাপোর্ট না, তাকে হচ্ছে কিছু ইমোশনাল সাপোর্টও দরকার। কারণ সে আসলে এই রিলেশনটা থেকে, ওই যে বললাম, দুই পক্ষই কিন্তু খুব খারাপ ফিল করে, সেই জায়গাটাকে কিন্তু রিয়েলাইজ করানো যে তাকে গিল্ট থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমাদের এই সোসাইটি নিতে পারে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের কাজের জায়গা বা এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট আমরা বলি, সমস্ত জায়গায় কম বেশি আমরা এই বিষয়গুলোর এত বেশি কথার শিকার হই, যেখানে নিজের কাছে, নিজের আত্মার কাছে আমরা ছোট হয়ে থাকি, এবং আমি নিজে বুঝতে পারি না যে হোয়াট টু ডু, আমাকে নেক্সটে কী করতে হবে বা কোথায় যেতে হবে, কোন জায়গাটা আমার সেফ প্লেস আমি নির্ধারণ করতে পারি না। তো এই জায়গাটা আমার আত্মবিশ্বাসের জায়গাটা, আমার সেলফ এস্টিমকে অনেক লো করে দেয় সেই স্টিগমার জন্য। এক্স্যাক্টলি। এর পাশাপাশি আরেকটা জিনিস যদি আমরা একটু নিয়ে আসি, এটাও খুব মানে ক্রুশিয়াল একটা এবং মনোযোগ আকর্ষণ করবার মতোই একটা দিক, সেটি হচ্ছে যে আসক্তি। এখন কিন্তু অনেক আসক্তির মাত্রাটাও অনেক বেড়ে গেছে, সেটা যেমন মাদকের আসক্তি, কিংবা সেটা অন্য যে কোনো রকম আসক্তি, পর্ন হতে পারে, ডিভাইস হতে পারে, গ্যাম্বল হতে পারে, এরকম যে কোনো ধরনের আসক্তিও কিন্তু সম্পর্কের মধ্যে এসে যায়। তখন কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটি সম্পর্কে যখন আসক্তি চলে এসেছে, তখন সেটা একটা নড়বড়ে জায়গায় চলে যায়। আবার অনেক ক্ষেত্রে বিচ্ছেদের পর যে ভালনারেবিলিটি থাকে, সেই ভালনারেবিলিটি ম্যানেজ করবার জন্য অনেকে যে কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে যায়। এই জায়গাটি সম্পর্কে যদি আনো।
খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা কনসিকোয়েন্স যদি আমরা চিন্তা করি সেটা তো খুবই কমন। ফ্রাস্ট্রেশন থেকে হচ্ছে সরাসরি মানুষ চলে যাচ্ছে ড্রাগ বা অ্যালকোহল অ্যাবিউজের দিকে। সেটা আসক্তি না হলেও দেখা যায় যে মাত্রাটা বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। কেউ হয়তো স্মোক করতো না, সে হয়তো স্টার্ট করলো, অথবা কেউ হয়তো স্মোক করতো কিন্তু সেটা আসলে ডাবল হয়ে গেল। তেমনি অ্যালকোহল কনজিউমের ওই ফ্রিকোয়েন্সিটাও বাড়িয়ে দিচ্ছে তারা। এটা হচ্ছে যে ওই ফ্রাস্ট্রেশন থেকে বের হবার জন্য এটা ভয়ঙ্করভাবে নেগেটিভ কোপিং স্কিল। এটা ইন দ্য লং রানে প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ক্ষতিকর কোপিং স্কিল হিসেবে ইউজ করছে। এক্স্যাক্টলি। অ্যাট দ্য সেম টাইম মানে অনেক সময় দেখা যায় যে আজকাল পারিবারিক যে কলহগুলো হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তো সেই জায়গাগুলোতে বড় একটা রিজন দেখা যাচ্ছে যে সেখানেও এই ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজের অনেক ঘটনা ঘটছে। এটা অনেক ক্ষেত্রে আগে থেকে ড্রাগ অ্যাবিউজ বা যে কোনো রকম অ্যাডিকশনের মধ্যেই হয়তো কেউ মানে পার্টনারদের মধ্যে একজন রয়েছেন, কিন্তু তারপরে সম্পর্কটা হয়েছে, সেই সম্পর্কটা মানে আসলে এমন কোনো ভালো জায়গায় কিন্তু থাকে না। না, থাকে না। কারণ যখন অ্যাডিকশন বলছি আমরা, অ্যাডিকশন মানেই হচ্ছে সে একজন অসুস্থ মানুষ। সে কখনোই তার স্বাভাবিক জীবনযাপনে থাকতে পারবে না এবং তার ডিসিশন মেকিংয়ে অনেক সময় ভুল থাকবে, তার সমস্ত কাজ ডেইলি রুটিনে ঝামেলা হবে। তার মানে তার রিলেশনশিপের উপরে বড় ধরনের একটা প্রভাব সেখানে পড়বেই। এবং আফটার ডিভোর্স সেম, সে যখন এই পেইনটাকে ভুলতে চাচ্ছে বা সে মনে করছে যে আমার আসলে এই মুহূর্তে বেঁচে থাকার এটা একটা অবলম্বন, তখনও তার একইভাবে ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে, তার কাজের জায়গা। এবং সে হয়তো সাময়িকভাবে একটা পেইন রিলিজের উপায় হিসেবে এই কোপিং মেকানিজমটাকে সে অ্যাডপ্ট করছে, কিন্তু আলটিমেটলি সে নিজেরই ক্ষতি করছে। এই জন্য আমরা আর কি বলি যে আমরা যখন আফটার ডিভোর্স যদি সেই মানুষটা ফিরে আসতে চাই স্বাভাবিক জীবনে, কারণ আমরা অ্যাজ এ সাইকোলজিস্ট বা যেই কাজটাই আমরা করি না কেন, সেই জায়গাটায় আমাদের একটা বড় রোল থাকে হচ্ছে মানুষকে তার ইতিবাচক বা সু অভ্যাসগুলো পুনরায় ফিরিয়ে আনার মাধ্যমে। কারণ সেই সময় তো সে ব্রেকডাউন করা, তার ডেইলি স্ট্রাকচারটার মধ্যে সে নেই, বা তার ফাংশনাল লেভেলটা ড্যামেজ হচ্ছে ডে বাই ডে। তো আমাদের প্রত্যাশা থাকে সেই মানুষগুলো যেন অন্তত সুস্থ স্বাভাবিক পথগুলো বেছে নিয়ে অন্তত এই শোকটাকে কাটিয়ে উঠে বা শোকটাকে সাথে নিয়েই সে যেন তার দৈনন্দিন জীবনযাপনটা ঠিক মতো করতে পারে আর কি। একদমই। এই অ্যাডিকশনের জায়গাটা থেকে আরও একটা জিনিস, আরেকটা লেভেল যেমন আমার কাছে মনে পড়লো, সেটা হচ্ছে এরকম যে পার্টনারদের মধ্যে কোনো একজন হয়তো আসক্তির সাথে আছেন, তো সেই জায়গাটিতে অন্য পার্টনারটির তো আসলে অসুবিধা হয় এবং হচ্ছে, তো এই জায়গাটিতে অনেক সময় অনেক পার্টনার কিন্তু বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সেই জায়গাটি আসলে কেমন, সেই মানে সেখানে কিন্তু সে অনেক কিছুর মুখোমুখি পড়েন। অনেকেই এরকমভাবেও তাকে সমালোচিত করেন যে অসুস্থ মানুষটাকে রেখে চলে আসছে, আবার কেউ কেউ তাকে এভাবেও বলে যে এইরকম একটা মানুষের সঙ্গে থাকবার দরকার কি। দুই রকম মেসেজ কিন্তু তার কাছে আসে। এটা আসলে এই যে বললাম যে আমরা অনেক সময় যেমন ডিভোর্সের মানে ওই প্রক্রিয়া চলাকালীন সময়ে কিন্তু মানুষদের অনেক ধরনের অসুবিধা হয়। মূলত দেখা যায় যে তখন ব্যাক অ্যান্ড ফোর্থ অনেক কথা আসে, পরিবার থেকে শ্বশুরবাড়ির প্রেশার থাকে, আবার নিজের বাবা মায়ের বাড়ির প্রেশার থাকে, সোসাইটির প্রেশার থাকে, বা ক্লোজ ফ্রেন্ডস যারা জানে তাদের একটা প্রেশার থাকে। তো ভিন্ন মত থাকে, কেউ কেউ হয়তো বলে যে তুমি চলে আসো, কেউ কেউ হয়তো বলে যে না তুমি থেকে যাও। তো এই জায়গাটায় আসলে একটা মানুষ সাপোর্ট দিবে, কিন্তু কতখানি দিবে বা কতখানি সে ম্যানেজ করতে পারে এটা আসলে ওই ব্যক্তির একদমই তার নিজস্ব একটা চিন্তা ভাবনা বা তার জায়গা থেকে সে যতটুকু পারে সে হয়তো টলারেট করে। কারণ আমাদের কাছে একটা কনসেপ্ট যে আমরা কিন্তু সহজে একটা সংসার থেকে বের হতে চাই না, অনেক দোষ ত্রুটি আমরা মানে আমরা হয়তো অনেক আর্গুমেন্ট করি, অনেক সময় ফাইট করি, কিন্তু এই আর্গুমেন্ট বা ফাইটটা হচ্ছে থেকে যাবার জন্য, একটা কোথাও সমাধান খুঁজে বের করবার জন্য। তো তখন দেখা যায় যে ওই জায়গাগুলো যখন আর ওয়ার্ক করে না, যে না আমি তো এফোর্ট দিচ্ছি কিন্তু কোনোভাবেই তো আমরা সমাধানের দিকে আসতে পারছি না, বরঞ্চ এটা আরও ওর্স হচ্ছে। তো সেই জায়গায় একজন মানুষ তিনি কেবলমাত্র ভালো বুঝবেন যে তার কতক্ষণ ওখানে আসলে এফোর্ট দেওয়া দরকার, বা কখন তিনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার আসলে জায়গা থেকে বের হয়ে আসাটা প্রয়োজন। দারুণ। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, এসে আবার কথা বলছি। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন।
আবারও ফিরে এসেছে বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মাহমুদার সাথে সম্পর্কে বিচ্ছেদ, নিজেকে সামলানোর উপায়, এই বিষয়ের উপর। খুবই ভালনারেবল একটা সময় যখন একজন মানুষের বিচ্ছেদ হয়, সেটা যদি একটা বিয়ে থেকে বিচ্ছেদ হয় সেটাও, আবার প্রেমের সম্পর্ক সেখানে বিচ্ছেদ হচ্ছে সেটিও কিন্তু ভীষণ ভালনারেবল একটা সময়। এই বিচ্ছেদের মুহূর্তে কিন্তু অনেক ধরনের সিমটম আসলে চলতে থাকে। অনেকেই খুব বেশি রিঅ্যাক্টিভ হয়ে যান। কিছু সিমটম যদি আমাদের সাথে শেয়ার করো যে কি ধরনের রিঅ্যাক্টিভ তিনি হন, কি কি ধরনের আচরণ তার কাছ থেকে আসলে আসতে থাকে। আপু ওই যে বললাম যে এটা আসলে একটা আনওয়ান্টেড সিচুয়েশন। কেউ হয়তো আমরা চাই না যে আমাদের ডিভোর্স হয়ে যাক, তো সেই জায়গায় দাঁড়ালে বললাম যে দুপক্ষের দু রকমের হয়তো সিমটমগুলো থাকে। এক পক্ষের মধ্যে হচ্ছে গিল্ট কাজ করে বেশি, হয়তো অ্যাভয়েডেন্স কাজ করে, হ্যাঁ প্রচন্ড মাত্রায় অ্যাভয়েডেন্স মানে কি সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, হ্যাঁ মানে সে মুখোমুখি হতে ভয় পাচ্ছে, যে দেখা যাচ্ছে যে অপর পক্ষ বারবার প্রপোজ করছে যে কোথায় ভুল, লেটস ডিসকাস, আমরা কথা বলি, আমরা দেখি সমাধান খুঁজে পাই কিনা, কিন্তু দেখা যাচ্ছে যে যিনি আসলে এই যে সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছেন সেই জায়গাটায় হয়তো তিনি এড়িয়ে চলছেন যে না আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না। তো এই জায়গাগুলো হচ্ছে মানুষের অ্যাভয়েডেন্স, গিল্ট ফিলিং, এটা এক পক্ষের হচ্ছে। কিন্তু অন্যদিকে জেনারেলি যেটা হয় যে ওই বললাম যে ওই যে ভালনারেবিলিটি বা ইনসিকিউর একটা ব্যাপার কাজ করে, বিশেষ করে বাচ্চা যদি থেকে থাকে তাহলে তো সেই সম্পর্কে মানে খুবই ডিফিকাল্ট ডিসিশন মেক করা। সেক্ষেত্রে কিন্তু যিনি ডিভোর্স দিতে চাচ্ছেন তার ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে প্রভাবিত হচ্ছে, কারণ তারও সন্তান, সুতরাং তার পক্ষেও এটা সহজ না যে আফটার ডিভোর্স এই বাচ্চার ম্যানেজমেন্ট কি হবে, কে কাস্টডি পাবে, বা বাচ্চার আসলে ফিনান্সিয়াল এটাকে বেয়ার করবে। তো এই বিষয়গুলো কিন্তু তাদেরকেও সমানভাবে করে ভাবায়। সুতরাং ফিউচারের একটা ব্যাপার যেমন থাকে, আর সাইকোলজিক্যাল যদি আমরা বলি যে মেটেরিয়ালিস্টিক তো ভাবনা আছেই, পাশাপাশি ফ্রাস্ট্রেশন কাজ করে, ইনডিসিসিভনেস কাজ করে, কনফিউশন কাজ করে, শেম অ্যান্ড গিল্ট কাজ করে, ডিনায়াল একটা ফেজ থাকে, বিশ্বাস করতে ইচ্ছা করে না যে এরকম একটা ঘটনা ঘটছে আমার জীবনে। হ্যাঁ, এবং মনের ভেতর থেকে একটা বিশ্বাস আসে যে থিংস উইল বি ওকে, ও যদি ভালোভাবে একটু কথা বলে বা আমার সাথে যদি এটা আলোচনা করে এটা হয়তো ঠিক হয়ে যাবে। তো মানে এটা আসলে হয়তো মানে সিনেমার মতো একটা কিছু বা স্বপ্নের মধ্যে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে, এরকম একটা বিশ্বাস কাজ করতে থাকে, হ্যাঁ। অনেকে এইরকম ধরনের সিচুয়েশনে অনেক বেশি ইম্পালসিভ বিহেভিয়ার তাদের কাছ থেকে আসে, আত্মহত্যার প্রবণতা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, সেলফ হার্মিং, এরকমও কিছু ধরনের আচরণ তাদের কাছ থেকে আসে যেগুলো ভীষণই ইম্পালসিভ। তো এই যে সময়টা খুব আসলে খুবই ভালনারেবল একটা সময়, এই সময় কিভাবে নিজেকে সামলানো? আপু মানে এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ওই যে বললাম যে এই ডিউরিং ডিভোর্স প্রসেসিং মানে এটাও তো একটা টাইম, একটা ডিসিশন তো হুট করে আসে না, তার মানে এটা হচ্ছে একটা লম্বা জীবনের একটা বিভিন্ন কনসিকোয়েন্সের পরে একটা ডিসিশন আসে যে আমরা আসলে আর থাকতে পারছি না। কখনো কখনো সেটা একটা সেপারেশনের একটা টাইম ডিউরেশন তারা পায় যে ওকে আমরা আপাতত আলাদা থাকি, পরে হয়তো চূড়ান্ত বিচ্ছেদটা হবে। তো এই প্রসেসের এই টাইমটা কিন্তু মানে একটা মানুষের জন্য দুটা ব্যাপারই হতে পারে। সে প্রপার ওয়েতে যদি নিজেকে এটা বোঝাপড়ার মধ্য দিয়ে নেয় যে ওকে লেটস ডিল, মানে আমার নিজের সাথে আমি একটু ডিল করি যে এটা যেহেতু ঘটছে এটাকে কিভাবে কি করা যায়। তো ফার্স্ট যে স্টেপ আমরা বলি যে অ্যাকসেপ্টেন্স, যে এটা আসলে আমাদের অ্যাকসেপ্টেন্সে নিয়ে আসা, নিজেকে অ্যাওয়ার করা যে তোমার সাথে এটা ঘটছে, এটা ঘটে যাবে, এবং এই ঘটে যাবার পরে তোমার কি করণীয় বা এই মুহূর্তে তোমার ভালো রাখবার জন্য তুমি কি কি করতে পারো সেই বিষয়গুলো নিয়ে তুমি আগে ভাবো, চিন্তা করো। মানে আমরা যদি ফেস চিন্তা করি যে প্রথম হচ্ছে নিজেকে সেলফ হেল্প ব্যাপারের জায়গাটা, সেই জায়গাটা নিয়ে সে যদি কাজ করতে পারে, দেন হচ্ছে সে তার যে অন্যান্য যে সোশ্যাল সাপোর্ট রয়েছে সেই জায়গায় সে আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো যদি ধারাবাহিকভাবে বলতে হয় যে সেলফ হেল্পের জায়গাটাকে সে কীভাবে অ্যাকচুয়ালি কাজে লাগাবে, তো এই জায়গাটাই বলি যে আমাদের যে সাইকোলজিক্যাল যে ভিউটা আছে সেখান থেকে যদি আমরা বলি যে সেলফ অ্যাওয়ারনেস, হয়তো আসলে আমি দীর্ঘদিন একটা সংসারে থেকে আমার যে সেলফ অ্যাওয়ার ব্যাপারটা হওয়া দরকার বা আমার যে সেলফ আইডেন্টিটি রয়েছে আমি হয়তো সেই রোলেই ছিলাম না কখনো,
তো সেই জায়গা থেকে প্রথম যে দায়িত্বটা নিজেকে আসলে গেট ব্যাক করানো, যে তোমার সাথে এটা ঘটছে, ঠিক আছে, এখন তুমি অ্যাকসেপ্টেন্সের পরে তুমি নিজেকে আগে কিভাবে এই ধকলের মধ্য দিয়ে নিয়ে যাবে সেটার জন্য তোমার কি কি করণীয় 1 2 3 4 5 সেইটাকে একটা চিন্তা যে ভীষণ জ্বালায় এই সময়, যে আমি একা হয়ে গেলাম। তা তো অবশ্যই সেপারেশন অ্যাংজাইটি খুবই খুবই কমন। আর বিশেষ করে যেই পক্ষ ইমোশনালি স্ট্রংলি অ্যাটাচ তার ক্ষেত্রে তো আসলে এটার বলার কোনো ভাষাই নেই, কারণ ওই সময় একটা মানুষ আর চিন্তা করতে পারে না সে আরেকটা রিলেশনে যাবে, বা কারণ ওই মুহূর্তে তার কাছে তো আর পৃথিবীর আর কোনো ভাবনা নেই। সুতরাং ওই ব্যক্তিকে কেন্দ্র করে যে আমি কিভাবে বাকি পথটা পাড়ি দিব, বিশেষ করে যখন একটা লম্বা সময়ের পরে ডিভোর্সটা হয় সেটা আরও বেশি কষ্টকর হয়ে যায়। যে এই সেপারেশন অ্যাংজাইটি ভীষণভাবে তাদেরকে আসলে কষ্ট দিতে থাকে, এবং সেটা ওই অ্যাংজাইটিটা ম্যানেজমেন্টের জায়গাটাও কিন্তু এই যে বললাম যে আমরা আসলে কীভাবে সমাধানে যেতে পারি, সেপারেশন অ্যাংজাইটি নিয়ে যদি একটু সে কাজ করে যে আমাকে কিভাবে এই যে আমার প্রতিদিনের জীবনের সাথে ওই মানুষটাকে ছাড়া আমি কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা মানে যদি আমি বলি আমাদের বেশ কিছু আমরা কথা সবসময় বলার চেষ্টা করি যে প্রথমত কি করা যেতে পারে, যে ওই মানুষটা আমার জীবনে নেই, প্রথমত এই অ্যাকসেপ্টেন্সের পরে ওই মানুষটাকে ছাড়া আসলে আমি কিভাবে সারভাইভ করব সেই জায়গাগুলোকে বের করে নেয়া। যেমন আমরা বলি যে সেপারেশন অ্যাংজাইটি থেকে যেটা হয়, আমরা কিন্তু প্রচণ্ড রকম মানে আমরা বলি যে সোশ্যাল মিডিয়ায় তাকে স্টক না করা বা তার এগুলো ব্লক করে দেয়া, কিন্তু সামহাও মানে আমাদের মনের ভেতরে এমন দুঃখ বা কষ্ট চলতে থাকে বারবার, হয়তো তার সাথে আমি কথা বলতে পারছি না বা সাময়িকভাবে আমি মানে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি, তো তখন দেখা যায় যে বারবার আমরা বলছি যে করব না, কিন্তু বারবার আমরা যাচ্ছি, তার ছবি দেখছি। এটাতে একটা ফিলিং, ওই যে সেই ডিনায়ালটা কিন্তু আবার চলতে থাকে যে কোনো না কোনো ভাবে আমি তার সাথে আছি। তো ওই জায়গাটা যে সে কোথায় গেল, কাদের সাথে মানে বাইরে গেল, সে কি করছে, মানে তাতে আসলে অসুবিধাটা কোথায় হয় বলো তো? এখানে এই যে এইটাই হচ্ছে বড় অসুবিধা, যে আমরা মনে করছি যে এটা আমাকে আসলে হেল্প করছে, কিন্তু আসলে এটা তো আমাকে হেল্প করছে না। আমি অবচেতনে ওই মানুষটাকে নিয়ে আসলে থাকছি, এবং কি হচ্ছে আমার ইমোশনাল জায়গাটা হচ্ছে এমনভাবে ব্লক হয়ে আছে যে ওই মানুষটার বাইরে আমি আর কিছু ভাবতে পারছি না। তো এই জায়গা আমরা খুব স্ট্রংলি মানে বলে থাকি, আমরা যারা রিলেশনশিপ নিয়ে কাজ করি বা আমরা যারা কাপল কাউন্সেলিং করাই, খুব স্ট্রংলি বলি যে তুমি প্রথম যে কাজ, যে ওই জায়গা সোশ্যাল হ্যান্ডেলগুলোতে তাকে তুমি রেখো না বা তাকে তুমি দেখো না, কারণ যেই মানুষটা তোমার বাস্তব জীবনে নেই কিন্তু তার পেছনে তুমি ঠিক একইভাবে সময়টা নষ্ট করছো বা সময়টা দিচ্ছ, এতে করে তুমি লাভবান হচ্ছ না, বরঞ্চ তুমিই ক্ষতিগ্রস্ত হচ্ছ, কারণ তোমাকে আমরা হেল্প করতে চাই তুমি ওই জায়গা থেকে যেন বের হয়ে আসতে পারো। সো এইটা হচ্ছে একটা গুড ওয়ে বা অ্যাপ্রোচ। অনেক সময় আমরা বলি যে মানুষ যখন চলে যায় আমাদের জীবন থেকে, ওই লস মানে যখন আমরা লাভড ওয়ান্সকে লস করি, মানে পৃথিবী থেকে চলে যায়, তখন কিন্তু আমরা তাদেরকে এনকারেজ করি যে ইউ ক্যান কিপ দেয়ার মেমোরিজ, তুমি তাদের মেমোরিগুলো রাখো, তোমার যদি মন খারাপ হয় বা তোমার যদি মনে হয় তার ছবি তুমি দেখবে, তাদের স্মৃতি তুমি স্মৃতিচারণ করো, তোমার বন্ধুদের সাথে পরিবারের মানুষের সাথে শেয়ার করো, কারণ তুমি ভালো ফিল করবে। কিন্তু এই বিচ্ছেদের জায়গাটায় একটু পার্থক্য আছে, কারণ আমরা এজন্যই বলি, কারণ বেঁচে থেকে মানুষ চলে যাওয়াটাও কিন্তু কম কষ্টের না, বরঞ্চ এটা কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি কষ্টের, কারণ আমার কাছে আসলে কোনো সান্ত্বনা নেই যে ওই মানুষটা আরেকটা মানুষের সাথে খেতে যাচ্ছে বা সে বন্ধুদের সাথে ঘুরছে ফিরছে। হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়া অনেক কিছু রিপ্রেজেন্ট করে না, কিন্তু আমার যখন আমি দেখছি যে বন্ধুদের সাথে সে একবেলা খেতে গিয়েছে, সে হয়তো 3 বেলা কান্না করেছে আমি দেখিনি, কিন্তু আমি দেখে খুব মন খারাপ করছি যে ওর জীবন তো খুব সুখে এগিয়ে গেল, হ্যাঁ ও তো সামনে যাচ্ছে, ছাড়া তো ওর জীবনটা আগাচ্ছে, আমি শুধু নেই, এই যে একটা ফিলিং। হ্যাঁ, তো এই জন্য এই জায়গাগুলোতে আমরা নিষেধ করি যে এই যে সমাধানের পথ যদি আমরা খুঁজি, প্রথমত এই জায়গাগুলোকে স্টপ করে দিয়ে তাকে সেলফ লাভ জায়গাটা, সেলফ রেসপেক্টের জায়গাটা, তাকে নিজেকে নিজে সম্মান করার যে প্রক্রিয়া, ওই জায়গাটাতে সে যদি ফোকাস করে, সেটা অনেকটাই রিকভার করা সেই ক্ষেত্রে সহজ। আমরা বলছি না যে ভালো বা মন্দ, যেটা বলার চেষ্টা করলাম যে ওইটুকুই আর কি যেন সে সামনে নিয়ে যেতে পারে নিজেকে। চমৎকার। আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এলো, আমরা আরও একটু শুনবো যে সেলফ লাভটা কিভাবে আমি বাড়াবো এবং
একই সাথে সোশ্যাল সাপোর্ট সিস্টেম, যেটা আমরা বলেছিলাম যে আমরা তো সামাজিক জীব, আসলে সমাজকে আমরা একদম তুড়ি মেরে উড়িয়েও দিতে পারি না, তো সমাজ পরিবার তাদেরকে সহই আমাদের জীবন, সেখান থেকেও কি সাহায্য আমাদের জন্য আসলে থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করি এবারও সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মাহমুদার সাথে সম্পর্কে বিচ্ছেদ, নিজেকে সামলানোর উপায়, এই বিষয়ের উপর। মাহমুদা, এবার আমরা জানতে চাই সেলফ লাভ কিভাবে আমরা বাড়াবো আর কিভাবে আমরা সমাজ থেকেও সাহায্য নেব। থ্যাংক ইউ আপু। যেটা বলছিলাম যে ওই সময়টাতে আসলে নিজের খুব ডাউন ফিলিংটা হয়, নিজের প্রতি কিন্তু অনেক ধরনের ওই যে গিল্ট অ্যান্ড শেম চলে আসে, কারণ মনে হয় যে আই এম নট এনাফ, আমি আসলে পর্যাপ্ত ছিলাম না এই জায়গাটাতে, তাদের প্রচন্ড রকম। হ্যাঁ, তো এই জায়গায় যখন সে চিন্তা করবে যে না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, হয়তো আমরা পারিনি একসাথে থাকতে, কিন্তু তাকে ছাড়াই আমার জীবনের এই বাকি পথটা কিভাবে আমি তৈরি করব। তো প্রথম ধাপই আমরা বলি যে সেলফ লাভ বা সেলফ কেয়ার, সেলফ রেসপেক্ট, নিজের প্রতি রেসপেক্ট, ফরগিভনেস, নিজেকে ক্ষমা করা বা নিজের প্রতি সহমর্মী হওয়া, মানে এই কথাগুলো আমরা যেমন বলি এবং এইগুলো কিভাবে করা যায়, হয়তো আমরা অনেক সময় এটা জীবনের মানে বাকি জীবন চিন্তা করিনি পূর্বে, কিন্তু এখন এই জায়গাটায় দাঁড়িয়ে যে আচ্ছা কী করতে পারি আমি, ঠিক আছে আমি স্টিল অ্যালাইভ, আমি অনেক কিছু আমার জীবন থেকে হয়তো সে চলে যাওয়া মানে আমার অনেক কিছু সাময়িকভাবে একটু ব্রেকডাউন করেছে, বাট ইট ডাজন্ট মিন যে এটা আমার জন্য এন্ড, এটাই শেষ, আমার একটা নতুন শুরু হতে পারে। কিন্তু সেই জার্নিটার জন্য নিজেকে প্রিপেয়ার করার যে বিষয়টা, সেলফ লাভের যে কথাটা আমরা বলছি, মানে এটা এরকম হতে পারে যে ছোটোবেলায় হয়তো আমি খুব ভাবতাম যে আমি একদিন গান গাবো বা গান শিখবো, কিন্তু আমার পরিবার বা আমার লেখাপড়া, আমার কোনো কারণ সেটা হয়ে ওঠেনি, এবং হয়তো আমি ছোটোবেলায় কিছুদিন গান করেছি, কিন্তু আমি কখনো সংসারের চাপে আর সেটা পারিনি, অথবা আমার শ্বশুরবাড়ির মানুষজন পছন্দ করতো না বিষয়টা। কিন্তু এই যে সেলফ লাভ, আবার নিজের ভেতরে নিজের হবিকে রিক্রিয়েট করা, নতুন হবি তৈরি করা, সেই জায়গাটায় যদি সে ফোকাস করতে পারে যে কেন, মানে আমি এতদিন তো আমার দিক তাকিয়ে দেখিনি, আমি কি হারিয়েছি, মানে সেটা নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু আমার জীবনের অ্যাচিভমেন্টগুলো কি, সেগুলোকে খুঁজে খুঁজে বের করা, আবার নতুন করে আমি কি অ্যাচিভ করতে পারি, কোন কাজগুলো আমাকে আনন্দ দিবে। সেলফ লাভের মূল ব্যাপারটাই হচ্ছে যে ঠিক যেই কাজগুলো আমাকে আনন্দ দেয়, যে কাজগুলো করার পর আমি অনুভব করি যে আমার ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করে, সেটা অনেকগুলো বিষয় হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা হতে পারে হচ্ছে যে আমার গার্ডেনিং করতে ভালো লাগে, আমার মানুষের জন্য কিছু কাজ করতে ভালো লাগে, আমার হয়তো ঘরে কিছু কাজ আছে আমি সেলাইয়ের কাজ করতে পছন্দ করি, অথবা হচ্ছে যে আমার বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগে, আমি পেইন্টিং করি, আমি ডান্সিং করি, আমি প্রেয়িং করি, আমি রিসাইটিং করি, আমি হলি বুক পড়ি, অথবা আমি ওরশিপ প্লেস ভিজিট করি, মানে অনেক অনেক কাজ আছে যেই কাজগুলো আমার হয়তো মনেই হয়নি কখনো যে এই কাজগুলো আমাকে এত আনন্দ দিতে পারে, কিন্তু আমি স্লোলি যখন নিজেকে এনগেজ করতে থাকবো আমার ভালো লাগার কাজগুলোর সাথে, তখন কি হবে, আমার যে পেইনটা হচ্ছে, আমার যে আসলে আনহিলিং যে প্রসেসটা রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে প্রসেসের দিকে যাবে এবং হিল হতে থাকবে। এটা হচ্ছে সেলফ লাইফের একটা বড় যে নিজেকে আমরা সম্পৃক্ত করতে পারি কিছু ভালো কাজের সাথে, আনন্দময় কাজের সাথে, প্লেজারেবল অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলি আর কি। আরেকটা কাজ এরকম হতে থাকে যে অনেকে নাওয়া খাওয়াই ছেড়ে দেন, একেবারেই নিজের দিকে প্রতি উদাসীন হয়ে যান, এই জায়গাটি নিয়ে যদি একটুখানি। ওই ব্যাপারটা যে যখন শোকটা একদম মানে এক্সট্রিম লেভেলের হয়ে যায়, সে কিছুতেই নিজের দিকে ফোকাস করতে পারছে না, আর নিজেকে ভালোবাসতে পারছে না, একদম অ্যাপেটাইট চলে যায়, ঘুমাতে গেলে একদম ঘুমাতে পারছে না, রেসিং থট মাথার ভিতরে চলে আসছেই, হয়তোবা পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিকভাবে মেনটেন করছে না, এইরকম কিছু ফেস কিন্তু যেতে পারে, যেটাকে আমরা ঠিক ক্লিনিক্যাল ডিপ্রেশনের সঙ্গেও মেলাবো না ওই সময়, তাই না? এইটা খুব স্বাভাবিক। ওই যে বললাম যে আমরা যেমন গ্রিফ অ্যান্ড লসের ক্ষেত্রে যেমন দেখি, তখন আমরা ভ্যালিড করি যে এনিথিং, মানে তারা যে কাজটাই যেভাবেই তারা শোক প্রকাশ করুক না কেন, মানে সেটা সঠিক। এই অ্যাবনর্মাল সিচুয়েশনে ব্রেকআপও অনেকটা এরকম, যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে তার বিহেভিয়ার বা অ্যাকশনগুলো নর্মাল, এটা আমরা বলার চেষ্টা করি সাইকোলজিক্যাল ভিউ থেকে, কিন্তু এই সিমটমগুলো আমাদের জন্য অ্যালার্মিং, যে অনেক সময় খুব স্বাভাবিক যে এই শোক আমাদেরকে কি করে, আমাদের পার্সোনাল হাইজিনকে
করে দিচ্ছে, হ্যাম্পার করে দিচ্ছে, আমি মেনটেন করতে পারছি না, আমার স্লিপিং ডিস্টারবেন্স হচ্ছে, তার মানে আমি যখন ঘুমাতে পারছি না আলটিমেটলি আমার সারাদিনই ডিজি লাগছে, আমার কাজের ক্ষেত্রে আমার আগ্রহ থাকছে না, তার মানে আমার দৈনন্দিন রুটিনটা এলোমেলো হয়ে যাচ্ছে, তার মানে আমার কিছুই আর আগের মতো নেই। তো এই সিমটমগুলো আমাদের কাছে একটুখানি অ্যালার্মিং। আমরা বলার চেষ্টা করি যদি আমাদের এরকম হয় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে না, আমার সেলফ হেল্প যথেষ্ট না, ওয়ার্ক করছে না, আমি এফোর্ট দিচ্ছি বাট স্টিল আমি পারছি না স্বাভাবিক জীবনে ফিরে আসতে। সেই ক্ষেত্রে আমাদের একটা পরামর্শ থাকে যে মানে আমরা যেন একজন প্রফেশনাল মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যাই, যেন একটু কথা বলি, এটা অনেক সময় হেল্প করে। অথবা প্রাইমারিলি আমরা বলি যে বিফোর গোয়িং, মানে ওইখানে যাওয়ার আগে অন্তত যেন সে তার কাছের কোনো বন্ধু বা সে ট্রাস্ট করতে পারে এমন কোনো মানুষের সাথেও যেন সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলে, ওপেন আপ হয়, তাদেরও ওই সময়টাতে কথা থেকে তারা অনেক সময় কিছুটা হলেও মানে হেল্পফুল হন আর কি। এই সময় কিন্তু পরিবার অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি এক্সপেক্টেড, সবাই পরিবারেই কিন্তু ফিরে যায়, পরিবারের কাছে আবার সেই মানে ওই আলিঙ্গনটা আবার প্রত্যাশা করে। এই জায়গাটাতে আসলে পরিবারের কেমন হওয়া উচিত? শুরুর দিকে আপু আমি বলছিলাম যে অনেক সময় আমাদের পরিবার একসেপ্ট করে না, বিশেষ করে বাচ্চা থাকলে, মানে এটাও কন্ডিশন করে, বাবা মার কন্ডিশনাল, অনেক সময় বাবা মারও হয়তো ওই ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে না যে একটা মেয়ে চলে আসলে তাদের জন্য আসলে একটা বড় শক। এক্স্যাক্টলি, এটা বোথ পার্টিরই। কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি নানাবিধ কারণে, কারণ ফ্যামিলিরও একটা সোশ্যাল প্রেশার থাকে, কমিউনিটির প্রেশার থাকে, মানে সেই জায়গা থেকে ফ্যামিলিও অনেক সময় পারে না যে তাদেরকে রাখার ক্ষেত্রে, তখন তারাও অনেক সময় একটু নির্মম আচরণ করে ফেলেন। তো পরিবারের কাছে আমরা ফিরে যেতে চাই, কিন্তু অনেক সময় পরিবারের কাছে যদি আমি ওয়েলকামিং না হই, আবার বিশেষ করে যেই মানুষটি যাবেন তিনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, যদি তার নিজস্ব কোনো কাজের সোর্স না থাকে, ডিপেন্ডেন্ট ছিলেন আগের সম্পর্কে, সেখান থেকে যদি তিনি চলে যান তার বাবা মার কাছে, অনেকগুলো কন্ডিশন কাজ করে। যদি বাবা মাও খুব ভালনারেবল হন এটা একটা, আর যদি তাদের বাবা মা না থাকে, যদি তাদের ভাইদের পরিবারে বা অন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হয়, তখন কিন্তু সেটা আরও বেশি কঠিন একটা ব্যাপার হয়। প্রাথমিকভাবে হয়তো কেউ 2-4 দিন অ্যালাউ করছে, কিন্তু কোনো না কোনোভাবে দেখা যায় যে ওই বিষয়গুলো আর তারা রেখে ঢেকে রাখতে পারেন না। এক সময় তারাও অনেক সময় কথা বলেন, কিন্তু বাস্তবে যেই বিষয়গুলো আমরা বলতে চাই যে সমাধান খুঁজছি মানে হচ্ছে ওই জায়গাগুলোতে পারিবারিক যে সহযোগিতা প্রয়োজন, বাবা মা যদি তাকে হোল্ড করেন বা পরিবার যদি তাকে হোল্ড করেন, তখন কিন্তু সে নতুন দিক নির্দেশনা পাবে, সে নতুন শক্তিতে যে ঠিক আছে একটা দুর্ঘটনা, এটা একটা দুর্ঘটনা, এখান থেকে আমাকে নতুনভাবে শুরু করতে হবে, আমার সাথে আমার পরিবার আছে, আমাকে জাস্ট অ্যাকর্ডিংলি আই নিড সাম টাইম, আমি আমার হিলিংয়ের জন্য সময় দিচ্ছি, আমি আমার বেটার প্ল্যান করছি এবং সেই অনুযায়ী আমি স্লো বিভিন্ন স্টেপ নিচ্ছি। সেই স্টেপ অনুযায়ী যখন আমি সামনের দিকে যাচ্ছি, একটা পর্যায়ে আমি ফিল করছি যে ওই মানুষটাকে ছাড়াও আমি ভালো থাকতে পারছি এবং আমার জীবনের নতুন দিকগুলো উন্মোচিত হচ্ছে। সমাজেরও কিছু জায়গায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে এবং আমরা আজকে কথাই বলছি আসলে ওই কারণেই, যাতে দৃষ্টিভঙ্গিটাকে আমরা আরও উন্মুক্ত করতে পারি, ওপেননেস আমাদের ভেতরে যেন থাকে। আশা করব আমরা যাতে সমাজ এবং পরিবার হিসেবে আমরা এই মানুষদের পাশে থাকতে পারি এবং তাদেরকে মানসিক সহায়তা দিতে পারি, যাতে তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারেন তাদের জীবনের জন্য। অনেক ধন্যবাদ মাহমুদা আজকে আমাদের এখানে আসবার জন্য এবং আমাদের এত চমৎকার আলোকিত আলোচনা দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। আশা করছি এই আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে এবং আগামীতেও আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।